এবার রিজু দত্তকে যুক্ত করার আবেদন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিজুকে যুক্ত করার আবেদন, রাজীবের আবেদন করতে চলেছে মামলাকারী রাজীব সরকার। আজ বিধাননগর আদালতে আবেদন করবেন রাজীব। নির্বাচনে জিতে আসলে কাদের উপর অত্যাচার হবে তার একটা তালিকা তৈরি করেছিলেন অভিষেক, সেটা স্বীকার করেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা রিজু দত্ত। ফলে বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানাবেন রিজুকে যুক্ত করার জন্য দাবি মামলাকারী রাজীব সরকারের। আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, ডিজে মামলা এবার রিজু দত্ত, তাকে যুক্ত করার আবেদন মামলাকারী রাজীব সরকারের, ঠিক কি আবেদন রাখা হয়েছে? দেখো, তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা রিজু দত্তকে এই ডিজে মামলাতেও যুক্ত করার জন্য আজকে মামলাকারী রাজীব সরকার তার আইনজীবী মারফত এই বিধাননগর মহকুমা আদালতে তারা কিন্তু আবেদন করতে চলেছেন। কেন রিজু দত্তকে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত করার আবেদন তারা করছেন, সেক্ষেত্রে মামলাকারীর বক্তব্য যে নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তালিকা তৈরি করা হয়েছিল, যে তালিকাতে বিভিন্ন জেলায় একাধিক নেতার নাম ছিল বা নেতা কর্মী, পুরুষ, মহিলা, যুবক, যুবতী, তাদের নামে একটা তালিকা তৈরি হয়েছিল। কিসের সেই তালিকা? না, সেই তালিকাটা হচ্ছে যদি আবার তৃণমূল সরকার ক্ষমতায় ফিরে আসে, অর্থাৎ তৃণমূল সরকার যদি 2026 সালের ভোটে ক্ষমতায় ফিরে আসতো পুনরায়, তখন এই তালিকা ধরে ধরে প্রত্যেকের ওপর অত্যাচার করা হতো। কেন কি না, তারা নাকি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে, সেই রকমই ব্যক্তিদের কিন্তু এই তালিকা তৈরি করা হয়েছিল। সেখানে মহিলাদের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচারের কথা সেই তালিকায় উল্লেখ করা হয়েছিল। এই তালিকা সম্পর্কে প্রথম কিন্তু সামনে আনেন এই রিজু দত্ত, যার কারণেই কিন্তু এই তালিকার সম্পর্কে তদন্তের জন্য রিজু দত্তকে এই মামলায় সংযুক্ত করার আবেদন করতে চলেছেন ডিজে মামলার মামলাকারী এই রাজীব সরকার। তার বক্তব্য, যদি রিজু দত্তকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়, সিআইডি যদি তাকেও এই তালিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে কিন্তু এই ডিজে মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকরা পেতে পারবেন। তাই সরাসরি এই মামলার সঙ্গে তাকে যুক্ত করা, তাকে পার্টি করা, এই আবেদন করার জন্যই আজকে রাজীব সরকার নতুন করে বিধাননগর মহকুমা আদালতে যখন এই মামলার শুনানির জন্য উঠবে, সেই সময় তিনি কিন্তু আদালতের কাছে পেয়ার দেবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি তার আইনজীবীকে সঙ্গে করে বিধাননগর মহকুমা আদালতে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। একটুখানি সঙ্গে থাকো মফিজুল, আর আপনাদের এখান থেকে শোনাবো আজকে আইনজীবীরা তারা কি বলছেন। সংক্রান্ত মামলায় সিআইডি একটা প্রেয়ার দিয়েছিল মহামান্য আদালতের কাছে, যে অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ওনারা আবেদন করেছিলেন। সেই আবেদন আদালত মঞ্জুর করেছিলেন এবং আজকে আদালত ডেট দিয়েছে 30 তারিখে আজকে, যে অভিষেক ব্যানার্জিকে সশরীরে উপস্থিত হতে হবে এবং তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। ইতিমধ্যে ওনারা হাইকোর্টে একটা চেষ্টা করেছিলেন যাতে এই কেসটা বা এই অর্ডারের এগেনস্টে একটা স্টে পাওয়া যায়, বাট এখনও পর্যন্ত কোনো স্টে অর্ডার আসেনি, কোনো হিয়ারিং হয়নি। সেহেতু আমরা আজকে, যেহেতু ডেট আছে, সেই ডেটে আমরা এসেছি। অভিযুক্ত তরফে আমরা অভিযোগকারীর তরফে আমরা আজকে অ্যাপিয়ার করব। আমার ক্লায়েন্ট রাজীব সরকার, ওনার অভিযোগের ভিত্তিতেই এই মামলা হয়েছে, সেই মামলায় আমরা আজকে অ্যাপিয়ার করছি। এই মুহূর্তে যে ডিজে মামলা এবার রিজু দত্তকে যুক্ত করার আবেদন জানানো হয়েছে, আর তার মধ্যে আজ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়টাও রয়েছে। অবশ্যই এখান থেকে একবার স্পষ্ট হতে চাইব। মফিজুল ইসলাম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি, অবশ্যই সেই দিকে তো নজর রয়েছে। এই মুহূর্তে সর্বশেষ আপডেট তুমি কি পাচ্ছ? দেখো, বিধাননগর মহকুমা আদালতের নির্দেশ অনুযায়ী আজ বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে এবং এই আদালতেই ফরেন্সিক বিশেষজ্ঞ এবং সিআইডির আধিকারিকরা তারা যৌথভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার কণ্ঠস্বর তারা কিন্তু নমুনা সংগ্রহ করবেন। সেরকমই কিন্তু মহকুমা আদালতের নির্দেশ রয়েছে। ইতিমধ্যে আমরাও যেটা খবর পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের আজকেও নতুন করে দ্বারস্থ হয়েছে নিম্ন আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টও বিকেল 4টের সময় শুনানির জন্য একটা সময় ধার্য করেছে বলে খবর। তবে তার আগে
বিধাননগর মহকুমা আদালতেও কিন্তু এই মামলার নতুন করে একটা শুনানি রয়েছে, বিকেল 2টোর সময় সেই শুনানি হতে পারে। আচ্ছা। ফলে সেক্ষেত্রে নিম্ন আদালত গত 23 তারিখ প্রথম নির্দেশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তার কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য, কারণ সিআইডি এই মামলার তদন্তভার দায়িত্ব নেওয়ার পরেই তারা ডিজে মামলায় তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চান। এই আবেদন প্রথম কিন্তু তারা মহকুমা আদালতের কাছে জানিয়েছিল, বিধাননগর মহকুমা আদালতের কাছে। সেই মোতাবেক গত 23শে জুন মহকুমা আদালত নির্দেশ দিয়েছিল যে আজকে 30 তারিখ তাকে কিন্তু এই নমুনা সংগ্রহ করতে হবে, নমুনা সংগ্রহের জন্য আদালতে আসতে হবে এবং সেখানেই ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তার গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। মামলাকারী রাজীব সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমি তার সঙ্গে কথা বলবো। আজকের দিনটাকে বেছে দেওয়া হয়েছিল মহকুমা আদালতের তরফ থেকে, বিধাননগর মহকুমা আদালতের তরফ থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার কণ্ঠস্বর বা নমুনা সংগ্রহ করার জন্য। বিকেল 4টের সময় রয়েছে। শেষ পর্যন্ত তোমার কাছে কি খবর রয়েছে? কারণ ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে উনি আবার আজকে হাইকোর্টে গিয়েছেন, 4টের সময় শুনানি হবে বলে কলকাতা হাইকোর্টও জানিয়েছে। শেষ পর্যন্ত তাহলে কি হতে চলেছে? দেখুন, হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে যদি এর হেয়ারিং হয় তো হাইকোর্টের মতো কাজ করবেন। হাইকোর্ট যদি স্টে দেন সেটা হাইকোর্টের ব্যাপার, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা লোয়ার কোর্টের দিকে তাকিয়ে আছি। লোয়ার কোর্টে আজকে 4টের সময় এখানেও হেয়ারিং আছে। যদি উনি না আসবেন না, যদি হাইকোর্ট স্টে দেন তাহলে সেটা হাইকোর্ট স্টে দিলে আমরাও তাহলে এখানে সেটা সেইভাবেই আমরা মুভ করব। আর যদি হাইকোর্ট স্টে না দেন বা যদি উনি পরবর্তীকালে যদি কোনো হাইকোর্ট যদি কোনো অর্ডার দেন যে না পরবর্তী কোনো ডেটে শুনানি হবে, তাহলে আজকের কি হবে সেটা নিশ্চয়ই ওনারাই বলবেন, ওনারা অ্যাডভোকেটই বলবে, আমি তো বলতে পারবো না। আমরা আমাদের প্রসিডিং ঠিক করব। রিজু দত্তকেও যুক্ত করার জন্য আজকে একটা পেয়ার করছেন আপনারা, তো সেক্ষেত্রে রিজু দত্তর এখানে ইনভলভমেন্টটা কোথায়, কেন এই মামলায় যুক্ত করতে বলছেন? দেখুন, রিজু দত্তকে আমরা ইনভলভমেন্ট এইখানে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যখন ভোটের আগে যখন ভাষণগুলো দিয়েছিলেন ওপেন স্টেজে, তখন সেখানে উনি একটি বক্তব্য রেখেছিলেন যে আমরা একটা লিস্ট তৈরি করে রেখেছি। এটা অভিষেক ব্যানার্জিও বলেছেন যে আমরা একটা লিস্ট তৈরি করে রেখেছি, আমরা দেখে নেবো সেই লিস্টগুলো, ভোটে জিতে আসার পর আমরা দেখে নেব। আজকের দিনে দাঁড়িয়ে ভোটের পরে রিজু দত্ত নিজে স্টেটমেন্ট দিয়েছেন, ওপেন ফ্রি স্পিচ, তাকে কেউ মাথায় বন্দুক রেখে বলেনি। সে ফ্রি স্পিচ দিয়েছে যে হ্যাঁ একটা লিস্ট তৈরি করা হয়েছিল, যে লিস্ট যদি আজকে তৃণমূল ফিরে আসতো তাহলে সেই লিস্ট ধরে ধরে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ তাদেরকে দেখে নেওয়া হতো। একই সঙ্গে প্রচুর মহিলা উপর নির্যাতন হতো, সেটা রিজু দত্ত নিজে স্বীকার করেছেন। তার মানে অভিষেক ব্যানার্জি যে বক্তব্যটা ভোটের আগে ওপেন স্টেজে দিয়েছেন পাবলিক ফোরামে, সেই একই কথা বলেছেন রিজু দত্ত। তার মানে এখানে কোথাও একটা ক্রিমিনাল কনস্পিরেসি আছে এবং সেটা জয়েন্টলি ক্রিমিনাল কনস্পিরেসি। আমরা সেই লিস্টটাকে চাই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ধরে নিন সেই লিস্টটা তো আজও তৃণমূল কাছে রয়েছে, তাহলে সেই লিস্টে কাদের নাম আছে, কাদের উপর অত্যাচার নেমে আসতো, সেই মহিলাগুলোকে যদি রেপ হতো তাহলে সেই কোন কোন মহিলাকে টার্গেট করা হয়েছিল রেপ করার জন্য, সেই লিস্টটা আমাদের লাগবে। আমরা কোর্টের কাছে অ্যাপিল করবো কিনা আজকে সেটা এখনো অবধি আমরা কনফার্ম করিনি, কারণ আমাদের অ্যাডভোকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কেন? যদিও উনি বলবেন যে আমি তো সিআইডি দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছি, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছি, কিন্তু এই গলার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে তার আপত্তি কেন তাকে হাইকোর্টে ছুটতে হচ্ছে? কোথাও কি তিনি এই তদন্তের মুখোমুখি হতে বা তদন্তে সহযোগিতা করতে ভয় পাচ্ছেন? একদমই, তার কারণটা হচ্ছে একবার গলার স্বর যদি নিম্ন আদালতে রেকর্ড হয়ে যায় তাহলে এই গলার স্বরটা আগামী দিনে অন্য কোনো এজেন্সি এটা প্রেয়ার করে সেই গলার স্বর অন্য কেসে ম্যাচ করাতে পারে, কারণ এটা পাবলিক ডকুমেন্ট হয়ে যাবে। হয়তো সেই জায়গা থেকে উনি ভয় পাচ্ছেন এখানে গলার স্বর দিতে, কারণ উনি অদ্ভুত লেগেছে, একই সঙ্গে দুটো পিটিশন উনি করেছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কোর্টে উনি যে অ্যাপিলটা করেছেন সেখানে উনি পিটিশনে লিখেছেন যে আমি ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছি এবং ফেব্রিকেটেড অভিযোগ এনেছি। আবার উনি যখন অন্য বেঞ্চে যখন মামলা দায়ের করেছেন সেখানে কিন্তু উনি বলছেন যে এটা আমি যতটুকু আপনাদের মাধ্যমে শুনেছি, মিডিয়ার মাধ্যমে আমার কাছে যে খবরটা এসেছে যে হ্যাঁ ওখানে উনি স্বীকার করে নিয়েছেন যে এই গলার স্বর তার। তাহলে একই লোক দু জায়গায় দুটো পিটিশনে দু রকম কথা বলছেন, এটা কেন হবে? হয়তো আপনি স্বীকার করুন, দু জায়গায় স্বীকার করুন যে হ্যাঁ এটা আমি বলেছি,
আপনি এক জায়গায় বলছেন যে এটা ফেব্রিকেটেড, যখন বিদেশ যাওয়ার জন্য আপনি যে পিটিশনটা জমা করেছেন, বিদেশ যাওয়ার জন্য ছাড়পত্র চাইছেন, সেখানে আপনি বলছেন যে এইটা ফেব্রিকেটেড। আমি তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করেছি। আবার অন্য কোর্টে যেখানে আপনি ভয়েস স্যাম্পল যে কেসটা করেছেন, সেখানে আপনি বলছেন মিডিয়ার তথ্য অনুসারে যে হ্যাঁ এখানে এই অভিযোগ আমার, এই গলার স্বর আমার। তাহলে দু জায়গায় দু রকম কেন আপনি কথা বলছেন? তাহলে যে কোনো একটা বলুন। একেবারে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার, যে কলকাতা হাইকোর্ট বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদনটা করেছেন নিম্ন আদালতের ওপরে, এই নির্দেশের ওপরে ভয়েস স্যাম্পেল টেস্টের নির্দেশের ওপরে স্থগিতাদেশ এসছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিকেল 4টের সময় শুনানি চলাকালীন কি নির্দেশ দেয় এবং তার মধ্যে নিম্ন আদালতেও বা কি নির্দেশ আসে, যে শেষ পর্যন্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের প্রক্রিয়া আদৌ হয় কি না সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। কারণ যে ডিজে মামলায় যেভাবে তিনি বিভিন্ন বক্তব্য তার উস্কানিমূলক ছিল, যেভাবে নির্বাচনী প্রচার সভায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া, সেই ক্ষেত্রে তদন্তের স্বার্থে তার একদিকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্যের যে ক্লিপিংস সেটা তদন্তকারী আধিকারিকদের কাছে আছে, সেই ক্লিপিংসের ভয়েসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার কণ্ঠস্বর মিলিয়ে দেখার জন্য, সেটা ম্যাচ করার জন্যই কিন্তু এই গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার এই প্রক্রিয়া বা তার পরীক্ষা করার এই প্রক্রিয়া সিআইডি আধিকারিকদের তরফ থেকে তদন্তের স্বার্থে করার জন্যই নিম্ন আদালতে আবেদন করা হয়েছিল। এবং নিম্ন আদালত সিআইডির এই আবেদনে সাড়া দিয়ে আজকের দিনটাকে ধার্য করে দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিধাননগর মহকুমা আদালতে এসে ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তার ভয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য, কিন্তু সেটাতে তিনি আপত্তি জানিয়ে বা নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এর আগে, যদিও সেই সময় কলকাতা হাইকোর্ট তার আবেদনের অবশ্যই সেদিকে নজর থাকবে। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। মফিজুল ইসলাম প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এখান থেকে একবার আপনাদের শোনানোর চেষ্টা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে মন্তব্য ঘিরে বিতর্ক এবং এই যে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে আবারও তাকে, ঠিক কি মন্তব্য করেছিলেন এই ডিজে কথা উল্লেখ করে দেখুন। অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। আমি অমিত